Do you hear that? পাহাড় বাইরে থেকে ঠিক যতটা সুন্দর লাগে, ভেতর থেকে ঠিক ততটাই কঠিন। আর সেই কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকাটাই একজন সত্যিকারের অ্যাডভেঞ্চার লাভারের পরিচয়। আমি বাইকে করে পাহাড়ে ঘুরি, নতুন নতুন জায়গা দেখি, কিন্তু একটা প্রশ্ন সবসময় মাথায় ঘোরে, যদি কোনোদিনও পাহাড়ে বিপদে পড়ি তখন কি করব? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আবারও রওনা দিলাম সাঁতরাগাছি শৈলসাথীর উদ্যোগে 3 দিনের একটি বেসিক রক ক্লাইম্বিং কোর্সে। এবারে ট্রেনিং হিসাবে নয়, অবজারভার হিসাবে, কারণ পাহাড়ে শেখার কোনো শেষ নেই। My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. We crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I gotta fit the গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 4:30। আমার ঘড়িটা ফাস্ট হচ্ছে বেশ খানিকটা, আর আমি পুরো রেডি। এটা বাইরে বেশ ঠান্ডা আছে, কালকে থেকে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে গাড়ি। সো আমিও রেডি আর আমার গাড়িও রেডি। তো এবার মা জাস্ট জলের বোতলটা দেবে, জলের বোতল দুটো রাখবো, টিফিন নিয়ে নিয়েছি। আর এবার চারিদিকে এখন অন্ধকার, আর অন্যান্যবার একটা পাখি রাখে, এবার এত ঠান্ডা পড়েছে মানে পাখিটাও আসেনি এবারে। সো রাস্তা দেখা হচ্ছে, কালকে ক্রিসমাস ছিল, আজকে 26 ডিসেম্বর। বহুদিন পর আবার বেরিয়ে পড়েছি ট্রেনিং আসছে সেট আপে, কিন্তু জানি না যে আমার গাড়িতে ম্যানুফ্যাকচার লাইটটা কেন জ্বলে উঠেছে, দেখতে হবে সেটা কী কেস আছে, কোনো স্পেশাল আপডেট থাকতে হয়তো। আপডেট আর কি, দুগ্গা করে বেরিয়ে পড়লাম। হর হর মহাদেব। কুয়াশার জন্য সামনে খুব বেশি কিছু দেখা যাচ্ছে না, তবে ফগ লাইটের জন্য তেমন একটা সমস্যা হচ্ছে না। আর একটা ছোট্ট অনুরোধ, পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, কারণ এই 3 দিনের ট্রেনিংয়ে আমি কি শিখেছি, কিভাবে পুরো কোর্সটা হচ্ছে, সব কিছুই ধাপে ধাপে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ট্রেনিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে লিখে দিও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এই কোর্সের প্রয়োজনীয় ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমার এই ভিডিওটা প্রথমবার দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে এমন আরও অনেক অ্যাডভেঞ্চার, বাইক ট্রিপ, আরও নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে ভিডিও আসতে চলেছে। এখন সকাল হয়ে গেছে, রাস্তা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, তবে চারপাশটা এখনও সাদা কুয়াশায় মোড়া। সত্যি বলতে এই পরিবেশটা দারুণ লাগছে, চারিদিকে একটা আলাদা শান্তি কাজ করছে, আর বাতাসটা একদম নির্মল। নিঃশ্বাস নিলেই বোঝা যাচ্ছে শহরের বাতাস আর এই বাতাসের মধ্যে কতটা পার্থক্য। এমন একটা সকাল দিয়ে যাত্রা শুরু হলে রাস্তায় চলার আনন্দটাই যেন অন্যরকম হয়ে যায়। ঘড়িতে এখন 5:58, মানে 6টা প্রায় বেজেই গেছে, আর আমি অলরেডি জয়পুর এন্টার করে গেছি। সামনেই হচ্ছে বনলতা। আসলে আমি এই রুট দিয়ে ট্র্যাভেল করলে বনলতাতেই সাধারণত ব্রেকফাস্ট বা লাঞ্চটা করে থাকি, তো সেই মতোই দেখা যাক কি আছে এখন, এত সকালে কিছু হয়েছে কিনা দেখা যাক। সো এখন আছি হচ্ছে জয়পুরের বনলতাতে, ব্রেকফাস্ট করছি এখানে, টানবো একদম সোজা পুরুলিয়া। আর ঠান্ডা বেশ ছিল সকাল সকাল যখন বেরিয়েছি, ঠান্ডা এসেছিলো, এখনও মানে হাত পাত, আমি এমনি মাইনাসের গ্লাভসটা আনিনি, নর্মাল গ্লাভস পরে এসেছি, আঙুলগুলো বেশ জমে গেছে ঠান্ডায়। ভেবেছিলাম ব্রেকফাস্টটা একটু হালকা করব, কিন্তু ব্রেকফাস্টটা শেষ পর্যন্ত বেশ ভালোই জমে গেল। এখন আবার রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই রাস্তাটা সত্যিই অসাধারণ। দুপাশ জুড়ে শুধু শাল আর সেগুনের জঙ্গল, চারিদিকে সবুজের একটা আলাদা শান্তি, তার সঙ্গে ঠান্ডা পরিষ্কার বাতাস। এখন আমি বাঁকুড়ার জয়পুর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। শাল আর সেগুনে ঘেরা এই জঙ্গলটা সবসময়ই আমার খুব ভালো লাগে। বিকেলের দিকে এলে এখানে চারপাশে পাখিদের কিচিরমিচিরে পুরো জঙ্গলটা যেন অন্যরকম হয়ে ওঠে, আর এই জঙ্গলে হরিণও দেখা যায়। তার সঙ্গে এই রাস্তার ওপরেই বেশ কয়েকটা এলিফ্যান্ট করিডোরও রয়েছে, তাই অনেক সময় হাতির চলাচলেরও সতর্কতা দেওয়া হয়। আমি অবশ্য অনেক বছর ধরেই এই রাস্তা দিয়ে যাতায়াত করছি, কিন্তু এখনও পর্যন্ত কোনোদিনও হাতির দেখা পাইনি। আর সত্যি বলতে দূর থেকেই থাকুক সেটাই ভালো, কারণ ওরা এই জঙ্গলের আসল বাসিন্দা,
আমরা শুধু ওদের বাড়ির ভেতর দিয়ে কিছুক্ষণের জন্য অতিথি হয়ে যাচ্ছি। যারা কলকাতা থেকে তিলাবনীর দিকে যাচ্ছ তারা এই মোড়টা খুব ভালো করে চিনে রাখো। তিলাবনীর জন্য এখান থেকে আমাদেরকে ডান দিক নিতে হবে। So high, feet on the ground, but I still get by. Rules were made for someone else to try, but not me, not me. They say slow down, some take your time, but I was born running every stop sign. Sky is the limit, no chance to hold. Feet of flame. Every scar reminds me why I came. এইবার এখান থেকে এরকম রাস্তা শুরু হলো। কতদিন পর এরকম রাস্তা পেলাম, কিন্তু ঘটনা হচ্ছে ওই যে সামনে ওই ট্যাঙ্কটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই ট্যাঙ্কটার নিচেই একটা জায়গা আছে, ওইখানেই আমাদের বেস তৈরি হবে। ওটাই হচ্ছে ক্যাম্প সাইট। আর ঠিক তার পেছনেই দেখাচ্ছি তোমাদেরকে, ওইখানেই হচ্ছে আসল তিলাবনী পাহাড়, ওইখানেই আমাদের ট্রেনিং হবে। ওই যে সামনে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে তিলাবনী পাহাড়, ওইখানেই আমাদের ট্রেনিং হবে। আজকে আমি সবার আগেই এখানে পৌঁছে যাচ্ছি। সমস্ত ট্রেনি আর ইনস্ট্রাক্টররা কলকাতা থেকে ট্রেনে করে আসছেন। প্ল্যান অনুযায়ী কাল খুব ভোরেই ওরা আদ্রা স্টেশনে পৌঁছাবেন। আমি সকালেই স্টেশনে গিয়ে সবাইকে রিসিভ করব, তারপর সেখান থেকেই শুরু হবে আমাদের 3 দিনের ট্রেনিংয়ের আসল যাত্রা। আপাতত এটাই প্ল্যান, এরপর দেখা যাক কী কী অভিজ্ঞতা অপেক্ষা করে আছে। যদিও বিনোদ স্যার এবং নন্দু স্যার অলরেডি অন দ্য ওয়ে আছেন, আর ঘন্টা দুয়েকের মধ্যেই হয়তো ওনারাও এখানে পৌঁছে যাবেন। আজকে রাতে এই ক্যাম্প সাইটে আমরা 3 জনই থাকব। আর বেশিক্ষণ দেরি না করে ক্যাম্প সাইটে পৌঁছে ঝটপট নিজের টেন্টটাকে পিচ করতে শুরু করে দিলাম, কারণ সামনের 3 দিন এই জায়গাটাই আমার ঠিকানা। টেন্ট, আমার টেন্টের পেছনে, আর এখানে আরও দুটো ট্রেনিং ক্যাম্প তৈরি হচ্ছে, দুটো টেন্ট। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। চারপাশে বড় বড় গাছ, মাটি জুড়ে শুকনো পাতার আস্তরণ, পুরো পরিবেশটাই একদম দারুণ। এই সময়টায় অবশ্যই একটু সতর্ক থাকতে হয়, শুকনো পাতার নিচে অনেক সময় সাপ কিন্তু লুকিয়ে থাকতে পারে এবং তাদের কেমোফ্ল্যাজ অসাধারণ, তাই হাঁটা চলার সময় সবসময় একটু চারপাশটা নজর রাখাই ভালো। আমার যতদূর জানা আছে, আমি এখন পুরুলিয়ার যে এলাকায় আছি, এখানে চন্দ্রবড়া বা র্যাসেল ভাইপার সেরকমভাবে দেখা যায় না, তবে একেবারে পাশের জেলা বাঁকুড়ায় এই সাপের উপস্থিতির কথা কিন্তু বেশ শোনা যায়। হয়তো এখানকার তুলনামূলক শুষ্ক পরিবেশের কারণেই এই এলাকায় ওদের কম দেখা মেলে, অন্তত স্থানীয়দের কাছ থেকে এমনটাই শুনেছি।
যাই হোক, জঙ্গলে থাকলে কোনো কিছুকেই হালকাভাবে নেওয়া যায় না, তাই সবসময় সতর্ক থাকাই ভালো। এইসব অঞ্চলে খুব ভালো করে নজর করলেই খুব সহজেই অন্যান্য সাপ যেমন গোকরো, কেউটে, এই সমস্ত সাপগুলো, কালাচ, এই সমস্ত সাপগুলো খুব সহজেই দেখতে পাওয়া যায়। আমি স্পেশালি চন্দ্রবোড়াটাকে এই কারণেই বললাম, কারণ পাশের জেলা বাঁকুড়া চত্বরের একটা ভয়ঙ্কর সাপ হচ্ছে চন্দ্রবোড়া। আর এত সহজেই এদিক সেদিক এখন এই র্যাসেল ভাইপার পাওয়া যাচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে চন্দ্রবোড়া বা র্যাসেল ভাইপারের বিষ মূলত হেমোটক্সিক, অর্থাৎ এই বিষ রক্ত এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সময় মতো সঠিক চিকিৎসা না হলে কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। গুরুতর ক্ষেত্রে ডায়ালিসিসেরও প্রয়োজন হয়। আমি এমন অনেককে চিনি যাদের ডায়ালিসিস হওয়ার পরেও আফটার 6 মান্থ তারা কিডনি ফেলিওর হয়ে মারা গেছে। সেই জন্যই আমি চন্দ্রবোড়ার কথাটা বেশি করে উল্লেখ করলাম। আজকে বেশিক্ষণ সময় লাগেনি, কারণ মোটামুটি ওই 5:30টার দিকে আমি গাড়ি স্টার্ট করেছি, এখানে 9:45টার মধ্যে পৌঁছে গেছি। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, কারণ কালকে পরশু থেকেই আমাদের কলকাতার দিকেও বেশ কনকনে হাওয়া বইছে, উত্তরে হাওয়া, আর এদিকে হাওয়াটা ফিল করা যাচ্ছে। আর ওই যে পেছনে টেন্টটা তৈরি হচ্ছে। সো এখন আপাতত টেন্টের মধ্যে, এই হচ্ছে আমার টেন্ট আর এই সমস্ত সেট আপ। এই লাইটটা নতুন নিয়েছি, দুটোই আছে, পাওয়ার ব্যাঙ্কের লাইটটাও আছে, এই লাইটটাও আছে। এটাতে 3টে মোড আছে, সোলারে চার্জ হয়ে যায়, সো ইলেকট্রিসিটির কোনো ঝামেলা নেই। আর খাওয়া হয়ে গেছে, চিকেন আর ফ্রাইড রাইস। তো এবার শুয়ে পড়বো, কারণ ভোরবেলা 4টের সময় উঠতে হবে। ওদের ট্রেন ঢুকবে হচ্ছে আদ্রা স্টেশনে। তো এখান থেকে টোটাল 8টা টোটো যাবে। ও বাকি যারা বাকি আছে তাদের সবাইকে নিয়ে আসবে। তো গুড নাইট, দেখা হবে কালকে। সুপ্রভাত সবাইকে। আজ ভোর 4:30 নাগাদই বেরিয়ে পড়েছিলাম। চারপাশে তখনও অন্ধকারে ঢাকা, রাস্তায় লোকজন ছিল না বললেই চলে, শুধু ঠান্ডা হাওয়া, বাইকের শব্দ আর এই ঠান্ডার বুক চিরে অটোগুলোর এই ঢকঢক আওয়াজটা। এই নিয়েই এগিয়ে গেছিলাম আদ্রা স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছতেই একে একে সমস্ত ট্রেনি আর ইনস্ট্রাক্টরদের সাথে দেখা হয়ে যায়। অনেক দিন পর সবাইকে একসঙ্গে দেখে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। কিছুক্ষণ গল্প, আড্ডা আর পরিচয় পর্বর পর সবাইকে নিয়ে অটোতে উঠে রওনা দিচ্ছি আমাদের ক্যাম্প সাইটের উদ্দেশ্যে। ক্যাম্পে পৌঁছে প্রথমেই হয় পতাকা উত্তোলন, তারপর শুরু হয়ে যায় পরিচয় পর্ব। এর পাশাপাশি শুরুতেই সবাইকে ক্যাম্পের ডিসিপ্লিন আর ডুজ ডোন্টস খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়। কোন কোন নিয়ম মেনে চলতে হবে, কি করা যাবে আর কি করা যাবে না। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো আলাদা নিয়ম নেই। ট্রেনি, অবজারভার বা ইনস্ট্রাক্টর সবার জন্যই একই নিয়ম, একই দায়িত্ব। কারণ পাহাড়ের দক্ষতার পাশাপাশি শৃঙ্খলাই সবচেয়ে বড় শিক্ষা। এরপর তৈরি হয় আলাদা আলাদা রোপ, প্রতিটি রোপের জন্য একজন একজন করে রোপ লিডার নির্বাচিত হয়। ব্রেকফাস্ট শেষ করেই আমরা বেরিয়ে পড়ি আমাদের ট্রেনিং সাইটের উদ্দেশ্যে। আজ থেকেই শুরু হচ্ছে 3 দিনের শেখার আসল যাত্রা। ফিল্ডে যাওয়ার আগেই প্রত্যেক ট্রেনির হাতে স্টাডি মেটেরিয়াল তুলে দেওয়া হয়, কারণ এই কোর্সটা শুধু প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ট্রেনিংয়ের শেষে প্রত্যেকেরই থিওরি এবং প্র্যাকটিক্যাল 2 ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, তাই শুরু থেকেই সবাইকে সেই প্রস্তুতি নিতে হয়। এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে থাকে বিভিন্ন ধরনের নোটস, সেফটি গাইডলাইন, ক্লাইম্বিং টেকনিক আর রক ক্লাইম্বিংয়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল টার্মস। যারা প্রথমবার এই কোর্সে অংশ নিচ্ছে তাদের জন্য এগুলো পুরো ট্রেনিংটা বুঝতে এবং শেখার ভিত্তিটা তৈরি করতে অনেকটাই সাহায্য করে। এরপর শুরু হয় প্রথম প্র্যাকটিক্যাল সেকশন, বোল্ডারিং। দিনের শেষে ট্রেনিদের সাথে পরিচয় করানো হয় বিভিন্ন রকম টেকনিক্যাল ইকুইপমেন্টের, আর প্রশিক্ষণ দেওয়া হয় ভ্যারাইটি টাইপস অফ নটসের। और ऐसे कोई भी जगह हो जहाँ पर रोप घिस रहा है, वहाँ पर क्या करेंगे हम, अगर ऊपर में हम ढीले कर रहे हैं, एक जगह है वहाँ पर रोप ज़्यादातर घिस रहा है, वहाँ पर हम एक थोड़ा मोटा ऐसे कुछ रख देंगे, उसके ऊपर रोप का मूवमेंट उसके ऊपर होगा, मतलब वो ना घिसे, ठीक है। और एक चीज़, जब हम रोप यूज़ करेंगे हम कोशिश करेंगे रोप के ऊपर अपना पैर नहीं रखने का। এখন চলছে খড় পেছনের কাছে, হাতে ঠান্ডা পড়বে, লাগবে এই পাশে লাগবে না, ত্রিপলের নিচে খড় পেতে দেওয়া হয়েছে। মর্নিং গুড মর্নিং, গুড মর্নিং।
কী করছে দেখা যাক। তো গুড মর্নিং এভরিওয়ান। কেমন লাগছে বলো? হ্যাঁ, ঠান্ডা লেগেছে রাত্রিবেলা? কতটা? কিন্তু এবার সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আমার তো সুন্দর লাগছে। আমার নাম সৌম্যজিৎ জাঠি। আমি এখানে এসে হেভি এক্সপিরিয়েন্স করেছি, দীর্ঘ 4 বছর ধরে এসে যাচ্ছি, আর আমি চাই যে তোমরা আসার এই এক্সপিরিয়েন্স এনজয় করো। সো আমরা দুজন আছি এখন। ওর নাম হচ্ছে লাহেরি। হ্যাঁ, আর আমি হচ্ছি অনিমেষ, তোমরা সবাই জানো। তো আমরা দুজনেরই খুব প্ল্যান আছে একবার দুজনে একসাথে গিয়ে বাইক চালানো হবে। তো ও কিন্তু বেচারা ছুটি পায় না। কোনো একদিন নিশ্চয়ই কোনো একটা ব্লগে একসাথে দেখা হবে যে দুজনে একসাথে বাইক চালাচ্ছি। আর হবে নিশ্চয়ই হবে। ওই ক্লাবটার সাথে বহুদিন ধরে জড়িত, আমি তো 3 বছর। আর ভালো, ও একদম প্রফেশনালি রক ক্লাইম্বিং, আমি বাইকিং। বাট দেখা হচ্ছে কিন্তু দুজনের মানে অরিজিনটা পাহাড়, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার। হবে নিশ্চয়ই হবে একদম কোনো না কোনো দিন নিশ্চয়ই হবে। দিনের শুরুতেই আমরা সমস্ত ট্রেনি, ইনস্ট্রাক্টর আর অবজারভার সবাই মিলে বেরিয়ে পড়ি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য। রক ক্লাইম্বিংয়ে সরাসরি রোপে ওঠার আগে শরীরকে প্রস্তুত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা। তাই প্রথমেই থাকে হালকা দৌড়, ওয়ার্ম আপ আর বিভিন্ন ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এর ফলে শরীরের পেশিগুলো ধীরে ধীরে অ্যাক্টিভ হয়ে যায়, শরীর আরও নমনীয় হয়, আর ক্লাইম্বিংয়ের সময় ক্র্যাম্প বা অপ্রয়োজনীয় ইনজুরির ঝুঁকিটাও অনেকটাই কমে যায়। তাই এখানে কেউই ওয়ার্ম আপটাকে এড়িয়ে যায় না। যতই অভিজ্ঞ হও না কেন, প্রতিটা দিনের শুরু হয় শরীরকে প্রস্তুত করার মধ্য দিয়েই। কারণ পাহাড়ে শুধু শক্তি থাকলেই হয় না, নিজের শরীরকে ঠিকভাবে প্রস্তুত রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। তিলাবনীতে পেছনে চলছে মর্নিং ওয়ার্কআউট, বডি ওয়ার্ম আপ। কারণ আজকের সারাটা দিন কিন্তু খুব ব্যস্ত শিডিউল থাকবে এবং আজকে আমার ম্যাক্সিমাম টাইমটাই কাটাবো পাহাড়ের উপর। আজকে সমস্ত মানে টেকনিক্যাল ক্লাইম্বিং ওই সমস্ত ব্যাপারে বলা হবে, প্লাস রোপের ওপরে যে ব্যাপারগুলো যেমন রিভার ক্রসিং, তারপরে র্যাপলিং, এই সমস্ত কিছু শেখানো হবে। ট্রেনিংদের যাতে কোনো রকম ক্র্যাম্প বা কোনো রকম ইঞ্জুরি না আসে। প্লাস আমাদের চারপাশটা প্রকৃতিটাকেও জানা হবে, চারপাশের পরিবেশটা কীরকম, এখানকার লোকালসে কীরকম থাকে, আর এই সমস্ত ব্যাপার নিয়ে তিলাবনী গ্রামটা কীরকম, সেই সমস্ত নিয়ে। প্লাস আমাদের চারপাশের যে নেচারটা সেটা দেখা যাচ্ছে। হাওয়া কিন্তু খুব ভালোই বইছে, তার জন্য ঠান্ডাটা ভালোই ফিল করেছে। পেছনে সূর্যি মামা উঠে পড়েছে, ওই যে ওখানে সূর্যি মামা। আর আমরা সুন্দর একটা চিলপাড়ে প্র্যাকটিস করছি। পেছনে শালু ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ তোমরা, সেই যে হাওয়াটাও খুব সুন্দর হচ্ছে। এই হচ্ছে আপডেট। সো আমার সাথে এখন আছেন কোচিং ভট্টাচার্য মশাই। আর আপনি বিগত কতদিন ধরে পাহাড়ে আসছেন? আমি বিগত 90 সাল থেকে পাহাড়ে আসছি। জেনারেশনের জন্য বলার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এটার সঙ্গে লেগে থাকতে হবে। এটার জন্যে মানে হতাশ হলে হবে না যে এই খাটলাম আর পারবো না, এই জায়গাটাতে আসতে পারা খুব মুশকিল ব্যাপার। কিন্তু যদি একবার পাহাড়ে এসে দেখা যায় যে তুমি যাচ্ছ ওপরে, কিন্তু প্রথম দিন খুব কষ্ট হবে, কিন্তু তারপরে মনে করবে যখন শেষ হবে তখন দেখবে আবার কবে আসবো, এটা নিয়ে তুমি চিন্তা করবে। এই আবার কবে আসার এই চিন্তাটা করার জন্যই পাহাড়ে আসা, এই টানটাই তোমাকে টেনে আনবে। তো আমার সাথে আছে এখন গুরুদাস ঘোষ। তো আমি দাদাই বলি, কিন্তু প্রচুর সামিট করেছে এবং
দেখতেও বেশ লম্বা চওড়া, মানে আমার কাছে থেকে অনেকটা লম্বা চওড়া, যার জন্য আমি তো মাঝে মধ্যেই আর কি করি, তুমি তো পাহাড়ের এই পাহাড় থেকে এই পাহাড়ে একটা ট্যাঙ্ক দেবে চলে যাবে। বলো দাদা তোমার সামিট সম্পর্কে বলো একটু। পাহাড়ে যাচ্ছি 97 থেকে, ঠিক আছে। কোর্স আমি করেছি 2001-এতে HMI থেকে, 2003-এ অ্যাডভান্স বেস ক্যাম্প HMI থেকে। তো তবে থেকেই মোটামুটি পাহাড়ে যাচ্ছি, এক্সপ্রেশন অনেকগুলোই করেছি, মোটামুটি 3-4টে সামিটও করেছি। তার মধ্যে প্রথম সামিট হচ্ছে আমার লাইফের এই ক্লাবের সাথেই, সেটা হচ্ছে কৌশিক ভট্টাচার্য ছিল আমার সাথে। তা ওটা ছিল আকেলা কিলা 2006-এ করেছিলাম ওটা। তারপরে করেছিলাম সনকডেন জোট হিমাচলে, তারপরে করেছি ইউনাম করেছি। আমার নাম সায়জিৎ জাটি, সাঁতরাগাছি বাক্সারা থেকে আসছি। কত বছর হলো এখানে আসছো? আমি আসছি 2022 থেকে আসছি। সোমেশ স্যারের মাধ্যমে আমার আসা এখানে ফার্স্ট। প্রথমবার এসেছিলাম যখন 2022-এ, তারপর থেকে কন্টিনিউ করে যাচ্ছি এখনো পর্যন্ত। হোয়াট অ্যাবাউট দ্য হিলস, পাহাড় সম্পর্কে কী বলবে? পাহাড় খুব সুন্দর, পাহাড়ে ওঠার একটা মজা আছে, পাহাড়ের ট্রেকিংয়েও মজা আছে আর ক্লাইম্বেরও মজা আছে। আর স্যারদেরকে কীরকম লাগছে? স্যারদেরকে খুব ভালো লাগছে। স্যাররা কি খুব রাগী? না না, স্যারেরা রাগী নয়, হয়তো একটু স্ট্রিক্ট, ডিসিপ্লিনের ব্যাপারে একটু স্ট্রিক্ট, কারণ ডিসিপ্লিন এগিয়ে নিয়ে যাবে। স্যাররা খুব ভালো, সব স্যারেরই ভালো, কোনো স্যার খারাপ না, সবাই খুব মানে খুব ভালোভাবেই সবাই তোমাদের বোঝাবে। তোমরাও আসো, চেষ্টা করো বন্ধু বান্ধবদের নিয়ে আসার। থ্যাংক ইউ। অঙ্গনা জানা, সাঁতরাগাছি থেকে, হাওড়া সাঁতরাগাছি। ও তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। হয়তো অনেকেই বলো যে ফাইনাল ইয়ার মানে কোনো বাইরে অ্যাক্টিভিটি করতে নেই, ছবি আঁকা করতে নেই, তারপরে নাচ করতে নেই, গান করতে নেই। ও কিন্তু নিজের বাড়ি থেকে এতটা দূরে এসছে ক্লাস 12-এ পড়েও। সুতরাং ক্লাসটা একটা ক্লাসের মধ্যে আমাদের যে রুটিনটা শেখানো হয় সেটা পেছনে ক্লাস চলছে। আর বলো তোমার অভিজ্ঞতা সম্পর্কে, তোমার এটা প্রথম বছর তাই তো? হ্যাঁ। বলো তোমার অভিজ্ঞতা কীরকম বলো। 12 বছরের বাড়িকে সমস্ত কিছু বোঝানোর পরে অবশেষে আমি ছাড় পেয়েছি বাড়ি থেকে, এসেছি, ভীষণ মজা লাগছে। কালকে একটা গোটা দিন কাটিয়েছি। পাহাড় সম্পর্কে আমার ধারণাটা খুব সীমিত, কিন্তু এখানে এসে বুঝতে পারছি যে পাহাড় মানে প্রেম, পাহাড় মানে টান, আকর্ষণ। আর এখানে আমি বারবার ফিরে আসতে চাই। সকালের শুরুটাই খুব সুন্দরভাবে হচ্ছে, মর্নিং ওয়াক, ওয়ার্ম আপ দিয়ে শুরু হচ্ছে। নতুন জেনারেশনের জন্য কি বলবে? যেটা করতে চাও মন ঘুরে করো, আর বারবার পাহাড়ে চলে আসো। পাহাড় জীবন দেয়, পাহাড়ই সব। আর তোমার এখানকার স্যারদেরকে বা এখানকার ট্রেনিং কেমন লাগছে? বিশাল ভালো। শুধু বিশাল ভালো, একটু এক্সপ্লেন করতে হবে। সবাই খুব সাহায্য করছে, কিছু না পারলে বুঝিয়ে দিচ্ছেন, বা কারোর কোনো সমস্যা হলে সেটাও হেল্প করছেন। খুব মজা করছেন, সব থেকে বড় মজাটাই সব থেকে বড়। আর সাহায্য তো সবাই করছেন। আর কি মনে হচ্ছে ক্লাস 12-এ বা মানে উঁচু ক্লাসে 10, 12 দিলে কি এই সমস্ত মানে এন্টারটেনমেন্ট অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো কি স্পোর্টসে কি দূরে থাকা যায়? স্বামী বিবেকানন্দ বলেছিলেন খেলতে হবে, ফুটবল খেলা সব থেকে শ্রেয়। মন্দিরে যাওয়ার থেকে ফুটবল খেলা সব থেকে বেশি, তাই তো? গীতা পড়ার থেকে ফুটবল খেলা শ্রেয়। তো উনি যখন বলেছেন কিছু ভেবেই বলেছেন, নিশ্চয়ই ওনার মতো জ্ঞানী মানুষ। তো তাই জন্যই বলছি যে নিজেকে না আটকে খোলা আকাশের নিচে নিজেকে ছেড়ে দাও আর খেলাধুলা করো। খেলাধুলা করলে মন ভালো থাকলে তবেই তো পড়াশোনায় মন বসবে। ঠিক। সবাই খেয়াল করে নিয়ে দেখতে আগেও বলি সবসময় যে এখনকার হয়তো আমাদের জেনারেশন বিভিন্ন আলাদা আলাদা জিনিসের মধ্যে ইনভলভ আছো, বাট তাও যেই পাহাড়ে যেভাবেই যাও না কেন সেখানকার ভৌগোলিক অবস্থান বা কী কী আমাদের করা উচিত বা কী কী করা উচিত নয়, শুধু নট অনলি অ্যাবাউট নিজেদের সেফটির ব্যাপারেও। ধরো তোমরা কোথাও কোনো রকম হতেই পারে, এখন যে পাহাড়ের যা কন্ডিশন তাতে যে কোনো টাইম যে কোনো রকম বিপদ হতেই পারে। তো অ্যাটলিস্ট কেউ হাতটা বাড়ালে হাতটা ধরতে হয় কীভাবে সেটাও আমাদের জেনে থাকা দরকার। তো সেই জন্যই আসো তোমরা, আমি বলবো তো সবসময় যে তোমরা আসো এবং জানো পাহাড়টাকে, জানো কী করে নিজেদেরকে বাঁচাতে হয়। বা কারণ আমাদের কান্ট্রিজে এই জিনিসগুলোর খুবই অভাব। ফরেন কান্ট্রিজে যারা যাচ্ছ তাদের কাছে সমস্ত কিছু ইজি অ্যাভেলেবেল, বাট আমাদের কাছে কিন্তু রীতিমতো পরিশ্রম করতে হয়। পেছনে আসছে আমার ভাই, তোর কাছে ভাই আমাকে চিনতে পারিনি, এখানে কিন্তু আমরা শুধু ক্লাইম্বিং এর সাথে মজাও প্রচুর করছি। হ্যাঁ ঠিক আছে, তাই তো? বলো তোমার নাম বলো। আমার নাম দেবাঙ্ক সাহা, আমি সাঁতরাগাছি থেকে এসেছি। আচ্ছা। আর আমি এসছেতেই আমার বন্ধু হয়, আমি এসছেতে এখন ফার্স্ট ইয়ার কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করছি।
কেমন লাগছে? এখন এখানে বলতে গেলে তো খুবই ভালো লাগছে, একদম নতুন এক্সপিরিয়েন্স। আমি প্রথমবার এখানে এসেছি, আমি জীবনে এরকম এক্সপিরিয়েন্স করিনি। এই গাছের তলায় বাড়ির চার দেওয়ালের নিচে, তাই প্রথমবার, তাই তো? হ্যাঁ, বাড়ি ছাড়া, তারপর একটা আলাদা এক্সপিরিয়েন্স, টেন্টের মধ্যে ঘুমানো, তারপর অনেক লোক একসাথে ঘুমাচ্ছে টেন্টের মধ্যে, স্লিপিং ব্যাগের মধ্যে, তারপর তাড়াতাড়ি ওঠা, তারপর একসাথে কাজ করা। যেমন আমরা কালকে সেদিন খড় বিছিলাম টেন্টে যাতে গরম হয়, সবাই একসাথে কাজ করছি, টেন্টে ওঠাচ্ছি, ওই একটা গ্রুপ মিলে কাজ করা। তারপর ওই পাহাড়ে ওঠার সময় একজনের হেল্প করা, এই যে এটা একটা বন্ধুত্ব। তারপর অনেক নতুন নতুন লোকের সাথে দেখা হচ্ছে, অনেকজনকে চিনতে পারছি, একজনের এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে এই করে। তো আরও এ হচ্ছে, যেমন দাদাও বাইক নিয়ে ঘুরছে, দাদার থেকে ইন্সপায়ার হচ্ছে যে একটা বাইক কিনে এরকম ঘোরা যায়। আজ কোথায় যাচ্ছে? আজ যাওয়া হবে উপরে গিয়ে দেখানো হবে যে কিভাবে একটা র্যাপলিং করার সময় তোমাকে কি এইটা হচ্ছে সেই রোপ যেটা দিয়ে তোমাদের র্যাপলিং এর সময় কাজে লাগে। র্যাপলিং হয়, উপরে ওঠা যায়, তাই তো? হ্যাঁ, এই রোপটা আর এই রোপটার দ্বারা তোমরা উপর দিয়ে এনজয় করছিস? মজা করছিস? খুবই মজা। ক্যাম্পের মধ্যে বদমাইশি করছিস? টেন্টের মধ্যে? হ্যাঁ, একটু তো হচ্ছে না, এটা বদমাইশি না হলে হবে? টেন্ট ফোন ঘাটছিস বা আগে সত্যি কথা বল, ফোন ঘাটছিস কেন? ফোন ঘাটছিস? ফোন তো বাড়িতে গেলেও পাবি, এটা পাবি না। তো এটা হচ্ছে আমাদের টাইম টেবিল, ঘড়ি সুন্দর করে লাগিয়ে দেওয়া আছে, আর তার পাশে টাইম টেবিল, টাইমটা মেনটেন করতে হবে সবাইকে। সাথে আছে এখন শুভম। কত বছর হয়ে গেল এখানে আসা? 6 বছর হয়ে গেল, তাই তো? প্রচুর পুরনো, আর এক্সপিরিয়েন্সও খুব ভালো, পাহাড়ে ওঠে দেখেছি আমি, ফ্রি হ্যান্ড ক্লাইম্বিং খুব ভালো করে ও। আমার খুব ভালো লাগছে, আর মানে পাহাড় আমার নেচার খুব ভালো লাগে। এমনিতে আমি রক ক্লাইম্বিং খুব ভালোবাসি, মজাও খুব সুন্দর করে, মজাও খুব ভালো আছে এই জায়গাটা। আর এমনি এন্টারটেনমেন্ট তো সব জায়গায় থাকে, একটা ক্যাম্পিং এ আলাদা এন্টারটেনমেন্ট হয়। তো সার্ভাইভাল জিনিসটা একটু দেখা যায় না, কিভাবে কি সার্ভাইভ হচ্ছে। টেন্ট আছে, টেন্টের ভিতরে থাকাটা একটা আলাদা মজা, ব্যাস এই আর কি। আর আজকে আমরা রাতে রক ফেজে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আজকে ফিল্ডে যাবো আজকে আমরা, এখনই যাবো। এখন সব লোক নিয়ে রেডি আছে, সবাই রক ফেজে সবাই যে যা তর হচ্ছে, ওরা সব রোপ নিয়ে রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে দেখে সব স্যারদেরকে এক জায়গায় পাওয়া গেছে, সবাই কিন্তু সবাই কিন্তু উপভোগ করছে, সবাই উপভোগ করছে। জিৎ স্যার বাইরে চলে গেছে কেন জানি না আমি, জিৎ স্যারকে বাইরে পানিশমেন্ট দেওয়া হয়েছে, আসলে সবাই একটু রোদ্দুরে আশায় বসে আছে। আর স্যাররাও মানে আমাদের মধ্যে প্রেজেন্ট আছে, সন্ধু স্যার, কৌশিক স্যার, নামটা বলুন একবার। আর স্যার আপনার ভাদুড়ি স্যার কিন্তু অনেক দিন ধরে আছে, আর আপনার নামটা একবার বলুন। স্যার আমার নাম তো সুকুমার বড়াল, আমার নিকনেম হয়ে গেছে চুম্বক বাবাজি। তো স্যার, তো আমার সাথে এখন আছে হচ্ছে জিৎ স্যার, আর শুভমকে তো তোমরা সবাই চেনো। আর জিৎ স্যার হচ্ছে ঠাকুরপুকুর ওই কলেজে বা টিচার, রক ক্লাইম্বিং টিচার, তাই তো? কোর্স ইনস্ট্রাক্টর। আর স্যার মানে জানেও অনেক কিছু, সিরিয়াসলি ক্লাস করায়, আর মজাও খুব করে, আমরা খুব এনজয় করি স্যারের সাথে। আর্টিফিশিয়াল ওয়াল, তো ওটা মোটামুটি আমার যে ওয়ালটা আছে ওটা 35 ফুটের কাছাকাছি আছে। তো ওটা রেগুলারলি ক্লাস হয়, পুজোর পর থেকে একটু হালকা ঠান্ডা থাকে, যার জন্য একদম মার্চ অবধি, প্রায় মানডে থেকে স্যাটারডে অবধি ক্লাস হয়। এছাড়া গরমকালে ওটা 3 ভাগে সপ্তাহে করানো হয়, 3 দিন করে। তোমরা যদি কখনো আসতে চাও আসতে পারো, ইনফর্ম করবে, আমার তো ফোন নাম্বার আছে তোমাদের কাছে, ফোন করবে, আসো কোনো দিন, তোমরাও ক্লাইম্ব করবে। সেফটি যাতে কোনো ইস্যু না করে আমরা সেই দিকটা আগে চোখ দিই, যার জন্য আমরা হেলমেট, সঠিক গিয়ার, পারফেক্ট ইকুইপমেন্ট আমরা ইউজ করি। আমার নাম সুষেন্দ্র পোদ্দার। তো আমি এই ধরনের একটুখানি মাঝে মধ্যে একটু সব ডেকে ডেকে নিয়ে পাহাড়ে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে কী কষ্ট, সকাল সেই 4:30 5টার সময় ঘুম থেকে উঠতে হয়, মানে ওঠার পরে সকাল থেকে রাত পর্যন্ত ওই খেটে আর ভালো লাগছে না এখন। এই মানে পায়ে হয়, তখন পায়ে ক্ল্যাম্প ধরে গেছে, কোমরে একটু ব্যথা হয়ে গেছে, এই জায়গাটা না কিরকম ব্যথা করছে। হ্যাঁ, আর তারপরে গিয়ে কী হয়েছে, এই সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়নো, এই মানে এইখান থেকে সেই কত দূর নিয়ে গেছে জানো, সে কমপক্ষে জানো তুমি এখান থেকে প্রায় 5 কিলোমিটার নিয়ে গেছে, দৌড়তে হাঁটাতে। তারপর গিয়ে বলে ডন বৈঠক করো, এই উঠক বটক এরম করো, এই করে কী অবস্থা এখন। আর ভাল লাগে বলো, সারা দিন ধরে খাটাচ্ছে, এইখানে কি সব করতে এসছে, এখানে জঙ্গলের মধ্যে কি সুন্দর নিজের ঘরে থাকবো, সকালবেলা ঘুম থেকে উঠবো 6টা 7টা 8টার সময় ঘুম থেকে উঠবো, রাত্রেবেলা টিভি দেখতে 12টা 1টার সময় মানে ফোন ঘাটতে হ্যাঁ ফোন ঘাটা আছে তার সাথে আমাদের। তারপর এই ফোনে এরমভাবে ফেসবুক, টুইটার, ইউটিউবে সব করবো, তা নয়
হোয়াটসঅ্যাপ করবো, তা না এখানে বসে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে একটা আলো নেই, কিছু নেই, এই গাছগাছালির মাঝখানে এরমভাবে কি সব ক্যাম্প করে এরমভাবে তাঁবুর মধ্যে থাকতে দিচ্ছে আমার। ভালো লাগে বলো? এই ক্লাবের সাথে তুমি কতদিন আছো? এই ক্লাবের সামনে একদিনও নেই, আজকেও নেই, আমি ভবিষ্যতেও থাকবো না। এই যা মানে আমার পালিয়ে যেতে পারলে পারছি, আমি নিয়ে যাও, আমার নিয়ে যাও এখান থেকে। আমি এখন গাড়ি ভাড়া পাচ্ছি না, তখন কোনো গাড়ি নেই, হেঁটে হেঁটে নাকি 26 কিলোমিটার অটো করে নিয়ে এসছে। পাণ্ডব বর্জিত এলাকা, পুরো চারিদিকে একটা লোক নেই, জন্যেই দেখো চারিদিকে একবার সব ক্যাম্প করে বসে আছে। ঠান্ডায় হাত পা শুকিয়ে গেছে। মজা করছে স্যার, আসলে প্রচুর এই করেছে, সামিট করেছে, কিন্তু জাস্ট প্রচুর সামিট সামিট কাকে বলে? আমি মিট করেছি অনেকের সাথে, এখানে প্রচুর লোকের সাথে মিট করছি, কিন্তু সামিটটা কি জিনিস আমি ঠিক বুঝতে পারছি না। হোয়াট ইজ সামিট? আর নতুন জেনারেশনকে বলুন কিছু, ওদেরকে যদি নতুন জেনারেশনকে বলবো, ঘরে বসে থাকুন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি জানো। আচ্ছা, মেন হচ্ছে কি, আমরা এই যে পরিবেশে আসি, আমরা সারাদিন আমাদের বাড়িতে কি করি, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমরা থাকি। এবার সেই গণ্ডি ছাড়িয়ে মাঝে মধ্যে প্রকৃতির মাঝখানে, যেটা আসল মানে কি বলবো, জীবনে বেঁচে থাকার যে মেন উদ্দেশ্য, আমরা প্রকৃতি আমাদের জন্ম দিয়েছে, আমরা সেই প্রকৃতিকে চিনতে হবে। সে চেনার জন্য প্রত্যেক বছর অন্তত 1 বার 2 বার 3 বার যতবার হোক প্রকৃতিতে আসা উচিত। প্রকৃতি ছাড়া কিচ্ছু নেই। ওই 4 দেয়ালের মধ্যে এবং ইলেকট্রনিক্স জগতের মধ্যে না থেকে প্রকৃতিতে আসো, প্রকৃতি তোমাকে বাঁচার অক্সিজেন দেবে। ব্যাস এইটুকুন বলা যায়। এবারে বিনোদ স্যারকে পেয়ে গেছি, গাড়িতে কিছু একটা বার করছে, মানে খাবার দাবার কিছু একটা বার করছে, দেখে ধরে নিয়েছি। ফিল্ডে তো কথা হবেই, ফিল্ডে বিনোদ স্যারকে সবসময় পাই। আর দেখা যাক কি হচ্ছে। আমরা তো প্রত্যেকবার মাউন্টেনিয়ার তৈরি করার জন্য সবাইকে শেখাচ্ছি। আমি যেটা জানি, যেটা সবাইকে ছড়িয়ে দিতে চাই, যে পাহাড়ে আসো, পাহাড়কে ভালোবাসো, এই জিনিসটাই শেখায়, প্রকৃতিকে ভালোবাসো। সেটাই দেখতে প্রত্যেক বছর আমরা আসি, এই বছরও এসেছি। বিনোদ স্যারের প্রচুর সামিট আছে এবং প্রচুর টেকনিক্যাল নলেজ, মানে আমি ওটা বলে এক্সপ্লেন করা অসম্ভব, সেটার জন্য এখানে আসতে হবে। কিন্তু মানুষটা সত্যি খুব ভালো এবং খুব ভালো গাইড করে, মানে অ্যাজ এ, মানে আমরা জানি যারা টিচার হয়, অ্যাজ এ পেরেন্টের মতো তারা গাইড করে যে এইটা ভুল, এই যে মুখে আঙুল দেখিয়ে দেখা এটা তুই ভুল করছিস, সেটা খুব ভালো। চলো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা খুব ভালো করে অবজার্ভ করো, যেখানে স্যাররা, বিভিন্ন রকম স্যাররা তাদের এই যে ছোটো ছোটো স্টুডেন্ট, হয়তো বয়সের অনেকটা অন্তর আছে, কিন্তু প্রত্যেকেই তারা তাদের জীবনের অভিজ্ঞতাগুলো, এগুলো কিন্তু এই ছোটো ছোটো স্টুডেন্টদের সাথে, ওরা বিভিন্ন রকম প্রশ্ন, যে কোশ্চেনগুলো হয়তো আমাদের কাছে খুব ইজি মনে হবে, কিন্তু ওরা তো জীবনের শুরু, তো ওরা বিভিন্ন রকম প্রশ্ন করতেই থাকে এবং সেগুলো অনেক সময় অপ্রাসঙ্গিকও হয়, কিন্তু তাও আমরা চেষ্টা করি, বা স্যাররা চেষ্টা করেন নিজেদের স্টুডেন্টের মতো, নিজেদের ছেলের মতো করে সেগুলো বলে দেওয়ার। তো আমাদের সাথে এখন আছেন সাঁতরাগাছি শৈল সাথীর ক্লাব প্রেসিডেন্ট আমাদের তপন দা। নমস্কার, আমি তপন বন্দ্যোপাধ্যায়, শৈলসাথী বর্তমান প্রেসিডেন্ট। এই সংস্থার সঙ্গে আমার 2004 সাল থেকে পরিচয়, 20 বছরের ওপরে। প্রাক্তন প্রেসিডেন্ট বৈদ্যনাথ সাঁতরার হাত ধরে এই ক্লাবে আসা, পরবর্তীকালে ক্লাবের সঙ্গে আমার একটা সম্পৃক্ততা সৃষ্টি হয়। আমি ট্রেকার হিসেবে একটু পরিচিত। ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গায় আমি প্রায় 2500 কিলোমিটার ট্রেক করেছি। সেখানে পাহাড় আছে, কোস্টাল আছে, ডেজার্ট আছে, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল। ক্যাম্প লাইফে থাকা যেটা আলাদা একটা, সেখানে গিয়ে পারস্পরিক সম্পর্ক, বোঝাপড়া তৈরি হয়। এটা কিন্তু আমাদের শৈলসাথীর যে সমস্ত শিক্ষার্থী, তাদের আমরা প্রথম থেকে শেখাই শৃঙ্খলাবদ্ধ জীবন। এটা পরবর্তীকালে সমাজ জীবনে গিয়ে প্রতিফলিত হয় এবং সেখানে তারা কিন্তু যথেষ্ট একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে আমার বিশ্বাস। আমার শৈলসাথী আমার তো একটা আলাদা ভালো লাগার জায়গা অবশ্যই, কিন্তু আমি দেখেছি যারা এখানে একবার আসে পরেও তারা এখানে আসতে চেষ্টা করে, কারণ আমাদের কর্মকর্তা বা ইনস্ট্রাক্টররা তাদের প্রতি যথাযথ যে দায়িত্বটা তারা পালন করে এবং তাদের তৈরি করতে
অর্থাৎ পাহাড়ে চড়ার প্রশিক্ষণ দিতে সুন্দরভাবে তারা ব্যবস্থা। ধন্যবাদ। তো আমরা এখন আছি হচ্ছে সাঁতরাগাছি শৈলসাথী থেকে প্রতি বছর একটা নেচার ক্যাম্প স্টাডি, রক ক্লাইম্বিং, আবার একটা কী যেন ক্যাম্পিং সম্পর্কে একটা ছোট্ট খুব বেসিক একটা কোর্স করানো হয়, সেটার মধ্যে আছি। আর বেসিক্যালি আমি তো খুব উপভোগ করছি, প্রচণ্ড উপভোগ করছি। আমি প্রতি বছরই আসি, যে আমি যখনই টাইম পাই, যদি আমি ছুটি মানে কলকাতায় থাকি আমি ডেফিনেটলি আসবো এবং ফিউচারেও আসবো, এটা 100% গ্যারান্টি। আর এদের সাথে থাকতেও বেশ মজা লাগছে, অনেক ছোট। আর এদের স্পেশালি হচ্ছে এদের দুষ্টুমিগুলো আমার খুব ভালো লাগে। আমি এমনিতেই লোকের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, ইন্টারাক্ট করতে খুব ভালো লাগে। প্রত্যেকে কে কী ফিল্ডে গেছে, রিস্ক এসে গেছে। আর বেসিক্যালি ভালো লাগে আমার লোকের সাথে কথা বলতে। কারণ প্রত্যেকটা আমার তো মনে হয়, আমি যেটা পার্সোনালি ফিল করি যে প্রতিটা মানুষ, তার মধ্যে থেকে আমাদের মধ্যে যেমন ভালো আছে, ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, প্রত্যেকটা মানুষের থেকে কিছু না কিছু শেখার আছে। তো আমি তো মনে করি যে আমি ম্যাক্সিমাম আমি যেটুকু বিদ্যা অর্জন করেছি জীবনে, যেটুকু শিখেছি সবটাই লোকের থেকে, প্রকৃতি থেকে শিখেছি। বইয়ের পাতায় খুব কম শিখেছি, হয়তো শুনেছি, কিন্তু আমি মানুষের সাথে মিশে পাহাড়ে, জঙ্গলে, রাস্তায় বেশি শিখেছি। প্রত্যেকটা ফিল্ডের লোক আলাদা আলাদা লোক, প্রত্যেকের আলাদা আলাদা ফিল্ড, আলাদা আলাদা নলেজ, এবং তার যে এত বছর ধরে যে কাজটা করে আসছে, এবং এই কচি কাজে আমার বেশ ভালোই লাগে। এদের সাথে আমার বেশ ভালোই লাগে। এদের যে ছোটো ছোটো দুষ্টুমিগুলো এবছর যাই না, কারণ এরা একটু দুষ্টুমি কম করছে। অন্যান্য বছর আমি তো দেখি তো যে এরা দুষ্টুমি করে বকানি খায়, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু বেসিক্যালি হয়তো সিনিয়র হওয়ার জন্য চুপ করে থাকি, কিন্তু আমার কিন্তু ওদের দুষ্টুমিগুলো সত্যি খুব ভালো লাগে। আর যার জন্য বকানিও খায় ওরা, কিন্তু আমি চুপচাপ স্ট্রিক্ট থাকি, কিন্তু আমি খুব উপভোগ করি। ওরা দুষ্টুমি করে বকানি খায়, তার জন্য আবার এরা চলে এসছে পেছনে। চলো, কত বছর দিয়ে এটা করছো? আমি এই ক্লাবের সাথে জড়িত আছি 4 বছর হলো। আর এসসি ক্যাম্পে হয়তো 2 বছর, কারণ বাকি 2 বছরই আমি এই সময়টাতে বিভিন্ন রকম পাহাড়ে আলাদা আলাদা জায়গাতে, আগের বছর ছিলাম আদি কৈলাসে, তার আগে সাউথ ইন্ডিয়া রাইডে ছিলাম, সো আসতে পারিনি। কিন্তু প্রথম 1 বছর এসেছিলাম, আর ভালো, এখানে বেশ আমি বেশ উপভোগ করছি। এখন সমস্ত রোল কলিং হচ্ছে, সমস্ত টিচাররা আছে, যে আমরা ফিল্ডে যাব। এই প্রত্যেকে জলের বোতল ভরে নিয়েছো তো? আমরা এই রোপ বা বিলে ক্লাইম্বিং নিজেরাও করবে, সবই প্র্যাকটিস হবে। তারপর যদি র্যাপলিং ডেমো দেখানো হয়, র্যাপলিং ডেমো দেখিয়ে দেবে, এবং তারপরে লাঞ্চ করে এখানে চেষ্টা করা হবে রিভার ক্রসিং ডেমোটা দেখানো। রিভার ক্রসিং সবাইকে দিয়ে হবে না, যে হালকা আছে তাকে দিয়ে দেখানো হবে, হালকা ফুলকা যাদের ওজন, নাহলে এটা নিতে পারবে না। ধরো হালকা বলতে রাজশ্রীকে আমরা নিলাম, বা সুস্মিতাকে নিলাম হালকার মধ্যে, এই দুজন হালকাকে আমরা নিয়ে করতে পারি, তাই না রাজশ্রী? হ্যাঁ, ঠিক আছে, চলো আস্তে আস্তে আমরা যাই। জি স্যার, আমরা কি চকলেট পাবো না? হ্যাঁ, রাখো তো, সব করে রাখো তো, আমাদের লাগবে তো পুরো রূপ লিডারকে তাদের হলো। এবার আমরা সবাই মিলে রওনা দিচ্ছি আমাদের ট্রেনিং সাইটের উদ্দেশ্যে। এখান থেকে শুরু হচ্ছে এই কোর্সের আসল অধ্যায়। সামনেই অপেক্ষা করছে নতুন নতুন টেকনিক, নতুন চ্যালেঞ্জ, আর প্রতিটা ধাপে নতুন কিছু শেখার সুযোগ। চলো এবার মাঠে নেমে দেখা যাক রক ক্লাইম্বিং আসলে কতটা রোমাঞ্চকর, আর তার থেকেও বড় কথা কতটা ডিসিপ্লিন আর সেফটির ওপরে নির্ভরশীল। সো চলো এগুলো করবো। আজকে ওরা সবাই এখন বোল্ডারিং করছে, কিন্তু আসল স্যারদের যে কাজটা থাকে, আমরা তো বা স্টুডেন্টরা এসে শুধুমাত্র প্র্যাকটিস করে চলে যায়, কিন্তু তার আগে স্যারদের একটা ভালো পরিশ্রম থাকে। সেই পরিশ্রমটা হচ্ছে আজকে ওদেরকে বিলে শেখানো, কী করে ছাড়া বা উপরের দিকে ছাড়া বা নিচের দিকে ছাড়া হয়, সেগুলো যে ডেমনস্ট্রেশন বা প্র্যাকটিসটা হবে, সেটা উপরে সুরজ স্যার উঠেছে, বিনোদ স্যার এখানে আছে, আর ওইখানে সুরজ স্যার উপরে উঠেছে, আর এখানে সো এটাই হচ্ছে কথা, প্রতিবারই ছিপ ফেললেই যে মাছ পাওয়া যাবে এমন কোনো কথা নেই। আসলে ট্রেনিদেরকে খুব সহজেই প্র্যাকটিস করানো যাবে এরকম একটা পাথরের সন্ধান চলছে। তার জন্য এটা বাঁধা, এটা কি বেঁধেছে শিখেছে?
taking us here. I may never make it out. In the morning, I'm wondering how I'm gonna get through the night. Sick and weary, only your love gonna make it right. Yeah, only your love, only your love. Only your love, only your love. Dalia. Very good, very good, very good, very good. Just a little, take me along the way. Won't you visit? Won't you stop by to stay? এই এলাকায় আশেপাশে রিভার না থাকায় রিভার ক্রসিংয়ের প্র্যাকটিসের জন্য দুটো শক্ত গাছের মধ্যে রোপ সেট আপ করা হয়েছে। সেই সেট আপের মধ্যেই সমস্ত ট্রেনিদেরকে রিভার ক্রসিংয়ের বেসিক টেকনিক শেখানো হচ্ছে। কিভাবে নিজেদের ব্যালেন্স ধরে রাখতে হয়, রোপের ওপরে ভর দিয়ে ধীরে ধীরে এগোতে হয়, আর পুরো সময়টা কিভাবে সেফটি মেনে চলতে হয়। বিলে দেওয়া হচ্ছে এখানে, এখানেও আসছে। চলো ওঠা ওঠা বডিটা ওঠা, পাটা তুলতে হবে তোকে, কেউ হেল্প করতে আসবে না নদীর মাঝখানে। গুড গুড, চল। সব কিছুই ধাপে ধাপে প্র্যাকটিস করানো হচ্ছে। দেখতে হয়তো সহজ মনে হচ্ছে, কিন্তু একবার রোপের ওপরে উঠলেই বোঝা যায় এখানে শুধু শক্তি নয়, ধৈর্য, ব্যালেন্স আর সঠিক টেকনিক, এই তিনটেরই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুড মর্নিং সবাইকে। এই মুহূর্তে সমস্ত ট্রেনি আর ইনস্ট্রাক্টররা মাঠের দিকে গেছেন। প্রথমেই সবার মর্নিং ওয়ার্ম আপ আর ফিজিক্যাল এক্সারসাইজ হবে, তারপর ব্রেকফাস্ট শেষ করে সবাই চলে আসবে আজকের ট্রেনিং সাইট তিলামণি লং ফেসে। আর আমাদের সাথে আজ একদম সামনে আছে হচ্ছে বিনোদ স্যার, তারপর জিৎ স্যার, শুভম আর আমি। পাহাড়ের অন্য দিক থেকে আমাদের সঙ্গে যোগ দেবে গুরুদা আর রিকু। সবাই মিলে এখন এই জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। সকালের ঠান্ডা, চারপাশের নির্জন পরিবেশ আর জঙ্গলের এই পথ, সব মিলিয়ে অনুভূতিটা সত্যি অসাধারণ। তবে একটা মজার ব্যাপার আছে, এই ঠান্ডায় খালি হাতে যখন পাথর ধরি তখন একটা ঝিনঝিনে অনুভূতি হয়, যেন হালকা কারেন্ট লাগছে। প্রথমবার এই অনুভূতিটা সত্যি একটু আলাদা, কিন্তু পাহাড়ে কাজ করতে করতে এও এক ধরনের অভিজ্ঞতা হয়ে যায়। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. I'm never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand. I know you'll always understand. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. আর এদিকে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আজকের র্যাপলিং সেশনের জন্য সমস্ত রোপ সিস্টেম আগে থেকেই সেট করে রাখতে হবে। প্রতিটা অ্যাঙ্কার, প্রতিটা ক্যারাবিনার, প্রতিটা রোপ আর পুরো সেট আপ ভালোভাবে সেফটি চেক করে ঠিকঠাকভাবে পিচ করতে হবে, কারণ এখানে একটা ছোট্ট ভুলেরও কোনো জায়গা নেই। এবার শুরু হচ্ছে র্যাপলিং।
অনেকেই প্রথমবার নামটা শুনে ভাবেন র্যাপলিং আসলে কি। সহজ ভাষায় বললে রোপ, হারনেস আর সঠিক সেফটি সিস্টেম ব্যবহার করে নিয়ন্ত্রিতভাবে পাহাড় বা খাড়া পাথরের গা বেয়ে নিচে নামার টেকনিককেই র্যাপলিং বলা হয়। শুনতে যতটা সহজ লাগে বাস্তবে কিন্তু তার থেকে অনেক বেশি টেকনিক্যাল। এখানে শুধু সাহস থাকলেই হয় না, সঠিক বডি পজিশন, পায়ের ব্যালেন্স, রোপের ওপরে নিয়ন্ত্রণ আর প্রতিটা সেফটি কমান্ড ঠিকঠাকভাবে মেনে চলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমবার পাহাড়ের কিনারায় দাঁড়ালে স্বাভাবিকভাবেই একটু ভয় কাজ করে, কিন্তু ধীরে ধীরে ইনস্ট্রাক্টরদের নির্দেশ মেনে এক এক ধাপ নামতে নামতে সেই ভয়টাই আত্মবিশ্বাসে বদলে যায়। আর এটাই র্যাপলিংয়ের সবচেয়ে বড় শিক্ষা, পাহাড়কে জয় করা নয়, পাহাড়কে সম্মান করে সঠিক টেকনিকের মাধ্যমে নিরাপদে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া। So high, feet on the ground, but I still get by. Rules were made for someone else to try, but not me, not me. They said slow down, son, take your time, but I was born running every stop sign. Sky is the limit, no chance to hold. Feet of flame. Every scar reminds me why I came. I've been broke, I've been blessed, carry faith in an empty chair. স্টপ 1 মিনিট। সো এখন আমাদের এবছরের টিম সবাই একসাথে আছে। তিলাবনীতে আমরা প্র্যাকটিস করলাম, র্যাপলিং সবাই প্র্যাকটিস করলো, তাই তো? সবাই র্যাপলিং প্র্যাকটিস করেছি তো আমরা। তো এবার হচ্ছে সমেশদা কিছু বলবে আমাদের সাথে। আমরা এই মুহূর্তে টিলাবনী পাহাড়ে বসে আছি। আজকে আমাদের কোর্সের শেষ দিন। আমরা 3 দিন ব্যাপী এই শৈলারোহণ প্রশিক্ষণ শিবির এবং ক্যাম্পিং আমরা এখানে পরিচালনা করছি এবং প্রত্যেক বছরই সাঁতরাগাছি শৈলসাথী এই রক ক্লাইম্বিং কোর্স অর্গানাইজ করে। কিন্তু মূল উদ্দেশ্য আমাদের এই নতুন প্রজন্মকে পাহাড়ের কাছে নিয়ে আসা এবং পাশাপাশি তাদের পাহাড়ের প্রতি আকর্ষণ তৈরি করা। জানি না কতটা সফল হচ্ছি বা সফল হব, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যৎ নতুন প্রজন্মের হাতে, তারা যতটা এগিয়ে আসবে ততটাই আমরা সফল। ধরেছি বিনোদ স্যার একদম সবাইকে লাস্টে বসে আছে, বসে চার বিস্কুট খাচ্ছে। পাহাড়ে আসতে হলে এই রক ক্লাইম্বিং, ছোট একটা রক ক্লাইম্বিং বা অ্যাডভেঞ্চার ক্যাম্পের মাধ্যমে যে সিস্টেম, যে পাহাড়ে আসার সিস্টেমটা যে ক্যাম্পের মাধ্যমে আমরা যেটা শেখাই সেটা জেনে নিতে হবে। কেন কি পরে তুমি যেখানে যাবে এই সিস্টেমটা কাজে লাগবে, যে না কীরকমভাবে উঠতে হবে, কীরকম হাঁটতে হবে, আবহাওয়া কী হবে, বৃষ্টি পড়লে কী জামা পরবো, জুতো কী পরবো, এগুলো সব এখানে শেখানো হয়। হাঁটা চলা এগুলো শেখানো হয়। এগুলো জানার জন্যই আসতে হবে। আসার পরে তারপর নিজে জেনে গেলে তারপর নিজে যাও, নিজে বন্ধু বান্ধবের সঙ্গে যাও। তাহলে একজন যদি জানার লোক থাকে, যে মাউন্টেনের সম্বন্ধে যদি কেউ কোর্স করা থাকে, তো সে নেক্সটকে গাইড করতে পারবে যে না এরকমভাবে যেও না, এখানে গেলে এই হবে ওই হবে। র্যাপলিংয়ের পরে এবারে শিখছি অ্যাসেন্ডার ইউজ করা। অ্যাসেন্ডার এমন একটা ক্লাইম্বিং ডিভাইস যেটা রোপের ওপরে একদিকে সহজে এগোতে দেয়, কিন্তু নিচের দিকে স্লিপ করতে দেয় না। এই কারণেই লম্বা রোপ বেয়ে ওপরে ওঠার সময় এটা দারুণ কাজে লাগে। সঠিক টেকনিকের সাথে অ্যাসেন্ডার ব্যবহার করলে শরীরের শক্তিও অনেক কম লাগে আর অনেক বেশি নিয়ন্ত্রণ নিয়ে ধীরে ধীরে ওপরের দিকে ওঠা যায়। তবে এটাও একটা স্কিল, শুধু ডিভাইস থাকলেই হয় না, কিভাবে ওজন ট্রান্সফার করতে হয়, কিভাবে শরীরের ব্যালেন্স ধরে রাখতে হয় আর কিভাবে প্রতিটা মুভমেন্ট ঠিকভাবে করতে হয় সেগুলোও সমান গুরুত্বপূর্ণ। আজকের এই সেশনে আমরা এই পুরো প্রক্রিয়াটা হাতে কলমে শিখেছি, কারণ পাহাড়ে অনেক সময় শুধু নিচে নামতে জানলেই হয় না, প্রয়োজন হলে নিরাপদে আবার ওপরেও উঠতে জানতে হয়। পরশমণি ছোঁয়াও প্রাণে
3টে দিন প্রায় শেষের দিকে। কাল বিকেলেই সবার ফেরার ট্রেন, তাই আজকের রাতটা তিলাবনীতে আমাদের শেষ রাত। আর এই শেষ রাতটাকে একটু বিশেষ করে তুলতেই আয়োজন করা হয় ক্যাম্প ফায়ারের। দিনের পর দিন একসঙ্গে ট্রেনিং, পরিশ্রম, হাসি ঠাট্টা, নতুন নতুন অভিজ্ঞতা, সব কিছুর পরে এই কয়েকটা মুহূর্ত যেন সবাইকে আরও কাছাকাছি নিয়ে আসে। এখানে কোনো প্রতিযোগিতা নেই, কোনো চাপ নেই, শুধু সবাই মিলে নিজেদের মতো করে এই সময়টাকে উপভোগ করা। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ নাচে, আবার কেউ নিজের জীবনের অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নেয়। এই কয়েকদিনের মধ্যেই যে মানুষগুলো একে অপরের কাছে প্রায় অচেনা ছিল, 3 দিনের শেষে তারাই যেন একটা পরিবারের মতো হয়ে যায়। আর আমার কাছে এটাই এই ট্রেনিংয়ের সবচেয়ে সুন্দর দিক। গুড মর্নিং সবাইকে। আজ তিলাবনীতে আমাদের শেষ দিন, তাই আজকের শুরুটা একটু অন্যরকম। আজ আর মাঠে গিয়ে ওয়ার্ম আপ হচ্ছে না, আমরা সরাসরি রওনা দিয়েছি তিলাবনী টপের উদ্দেশ্যে। টপ থেকে নেমে এসে সবাই মিলে ব্রেকফাস্ট করব, তারপর শুরু হবে এই কোর্সের সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব, থিওরি আর প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই 3 দিনে যা যা শিখেছি আজ তারই মূল্যায়ন হবে। পরীক্ষা শেষ হলে প্রত্যেক ট্রেনিকেই এই কোর্স সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতি হিসাবে সার্টিফিকেট দেওয়া হবে। যদিও সার্টিফিকেট বিতরণ হবে পরে কলকাতায়। আর এই মুহূর্তে আমরা ধীরে ধীরে টপের দিকে এগিয়ে চলেছি। চারপাশের পরিবেশ, সকালের ঠান্ডা হাওয়া আর পাহাড়ের এই পথ, সব মিলিয়ে শেষ দিনের অনুভূতিটা সত্যি অন্যরকম। মনে হচ্ছে এই 3টে দিন কত তাড়াতাড়ি না কেটে গেল। আর অবশেষে পৌঁছে গেছি হিল টপে। সত্যি বলতে চারপাশের দৃশ্যটা ভাষায় বোঝানো খুব কঠিন। যতদূর চোখ যায় শুধু পাহাড়, জঙ্গল আর খোলা আকাশ। এই মুহূর্তটাকে ক্যামেরায় যতটা ধরা যায়, আর বাস্তবে এই সৌন্দর্য তার থেকে অনেক বেশি। কিছু জায়গাকে শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করা যায়। আর এই মুহূর্তটা ঠিক তেমন। দেখতে দেখতে 3টে দিন কখন যে শেষ হয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না। আর কিছুক্ষণ পরেই ক্যাম্পের পতাকা নামানো হবে, তার সঙ্গে এই বছরের ট্রেনিংয়েরও আনুষ্ঠানিক সমাপ্তি। কিন্তু সত্যি বলতে এই 3 দিনে শুধু রক ক্লাইম্বিং বা র্যাপলিংই শেখা হয় না, তৈরি হয় একটা পরিবার। মাত্র 3 দিনের মধ্যেই সবাই যেন কতটা আপন হয়ে যায়। একসঙ্গে ট্রেনিং, একসঙ্গে খাওয়া, একসঙ্গে পরিশ্রম, একসঙ্গে হাসি, সব মিলিয়ে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটা এই ক্যাম্প শেষ হলেও থেকে যায়। এবার আবার ফিরতে হবে নিজের কাজের জগতে, নিজের দৈনন্দিন জীবনে। তাই মনটা যে একদমই খারাপ লাগছে না সেটা বললে ভুল হবে। সত্যি বিদায়ের মুহূর্তগুলো সবসময় একটু কঠিন, তবে একটা জিনিস নিশ্চিত, এটা বিদায় নয়, আবার দেখা হওয়ার অপেক্ষা। হয়তো আগামী বছর পাহাড়টা বদলে যাবে, ট্রেনিং সাইটটাও বদলে যাবে, নতুন কিছু মুখ যোগ হবে, আবার পরিচয় হবে নতুন ট্রেনিদের সাথে। আর আশা করি ইনস্ট্রাক্টরদের সাথেও আবার দেখা হবে। আমি যদি সময় আর সুযোগ পাই তাহলে অবশ্যই আবার ফিরে আসবো, কারণ কিছু জায়গা শুধু শেখায় না, বারবার ফিরে আসার একটা কারণও তৈরি করে। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, আর পাহাড়ে গেলে সবসময় প্রকৃতিকে সম্মান করো, সেফটি মেনে চলবে। দাদা টাটা, ভালো থেকো। আমাদেরকে বলতে হবে না, আমরা এমনি চলে আসছি। হ্যাঁ বেরোচ্ছি। পুরোটা পিছন থেকে টাটা টাটা টাটা, একদম ভালো থাকিস। বাকি পারে ডাইরেক্ট একদম 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 একদম। নেক্সট টাইম ফির মিলতে हैं। চলো পাঠাস আমার ফোন নাম্বার গুলো পাঠাস। একদম একদম ভালো থেকো, দেখা হবে দেখা হবে একদম দেখা হবে। টাটা টাটা টাটা। পরের বছর আসবে কিন্তু অনিমেষ। আরে আমার টাইম আসবে, তুই আমাকে দেখতে পাবি। এটা বেশ ভালো, এটা বেশ ভালো। फिर कॉल करेंगे आपको। ऑन আছে না? आना उधर तो फिर कॉल करेंगे। হ্যাঁ 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 অন আছে। এটা অন আছে না? ভালো লাগবে না? বেশ টাটা, ভালো লাগলো প্রচুর। পরে দেখা হবে আবার, সমঝলা? ওখানে দেখা হচ্ছে কিন্তু। ঠিক আছে টাটা, সাবধানে যেও, হ্যাঁ, কি ফোন করবে। একদম একদম ঠিক আছে টাটা টাটা।
বেশ আসি। বেশ একদম দাদা ভালো থাকবেন, ঠিক আছে বেশ আসি, ভালো থাকবেন। হ্যাঁ পরে দেখা হচ্ছে আবার, ফোনে কথা হবে। ফোনে কথা হচ্ছে। ফোন করো। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মতামতই আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আর যদি তোমাদের মধ্যে কেউ এই ধরনের বেসিক রক ক্লাইম্বিং কোর্স করতে আগ্রহী থাকো, তাহলে এই কোর্সের সমস্ত তথ্য, যোগাযোগের নম্বর আর প্রয়োজনীয় ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সাধারণত প্রতি বছরই ডিসেম্বর মাসের শেষের দিকেই এই ট্রেনিংয়ের আয়োজন করা হয়। তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। এই কোর্স বা আমার অভিজ্ঞতা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানিও অথবা আমাকে মেসেজ করো, আমি যথাসাধ্য সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনে এমন আরও অনেক অ্যাডভেঞ্চার, বাইক ট্রিপ আর নতুন নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে আবার হাজির হব। সবশেষে আন্তরিক ধন্যবাদ সাঁতরাগাছি ষোলোশা থেকে। এই 3 দিনের যাত্রায় শুধু রক ক্লাইম্বিংয়ের টেকনিকই নয়, পাহাড়কে সম্মান করা, দলবদ্ধভাবে কাজ করা, সেফটির গুরুত্ব, অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতা আমার সাথে সারা জীবন থাকবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, নিরাপদে থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো রাস্তায়। জয় হিন্দ। সো আলটিমেটলি বাড়ি ফিরে পৌঁছেছি, আর ট্রিপটা ভালোই ছিল, প্রচুর নতুন জিনিস শেখা হলো।